আমরা বাগ ফিক্সিংয়ের জন্য, তারপরে মেইনটেনেন্সের জন্য, সাপোর্টের জন্য, সব ধরনের কাজের জন্যই কিন্তু আমরা আর কি এআই মডেলগুলো ইউজ করছি। আগামী 4 থেকে 5 বছরের মধ্যে কিছু সার্টেন পোর্শনে আপনারা দেখবেন অনেক জবই রিডিউস হয়ে যাবে। এবং আমি আসলে এই ফিল্ডে বিলং করেও যেহেতু এই কথাটা বলতেছি, দ্যাট রিয়েলি শোজ যে আসলে আমি কতটা কনসার্ন এই ব্যাপারে, তাই না? তো যারা আর কি চিন্তা করছেন যে এখন সিএসিতে পড়বো না কি করব, মানে আই উড সাজেস্ট সবার কেমন যাচ্ছে দিনকাল, অ্যান্ড কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন। আই নো আমার অনেকে অডিয়েন্স আছে ঢাকার বাইরে, সো কোত্থেকে ভিডিও দেখছেন, কে কোথা থেকে কমেন্ট করতে পারেন। আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম যে রাস্তায় এখন অটোমেটিক মামলা দিচ্ছে। সো আমার কি একটু সাবধানে বাইক চালাতে হবে, তা না হলে আবার দেখা যাবে যে ওভার স্পিডিংয়ের মামলা খেয়ে গিয়েছি। সো আই উইল ট্রাই মাই বেস্ট, এবং আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। এই ধরনের রোডে যে ধরনের রেগুলেশন বা রুলসগুলো সরকার ইম্পোজ করছে, সেটা হতে পারে আপনার ট্রাফিক রুলসগুলা, তারপরে আদার যেই ধরনের মানুষের সাধারণ জীবনযাপনের জন্য যে ধরনের রুলসগুলো খুবই দরকার, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দোজ। সো এগুলো আরোপ করুক, আমাদের কোনো সমস্যা নেই। ইনফ্যাক্ট দরকার হলে আমি 2টা মামলাও খাবো। যেদিন ক্যামেরা বের করি সেই দিনই দেখা যায় যে রাস্তাতে একটা হিউজ জ্যাম থাকে। এই জন্যে আর কি মোটো ব্লগ করার যেই ইন্টারেস্ট সেটা অনেকটাই কমে যায় মোস্ট অফ দ্য টাইম। দেখি আজকে সামনে কি অবস্থা হয়। সো আপনাদের অনেক অনেক কোয়েশ্চেন্স আছে আমার কাছে, অনেক ধরনের কোয়েরিজ আপনারা করছেন, এবং একটা ভিডিওতে আর কি কোয়েরিগুলো অ্যান্সার দিচ্ছি এবং কন্টিনিউ করছি ভিডিওগুলো এভাবে। কিন্তু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সামনে 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি একটা লাইভ কিউএনএ সেশন রেকর্ড করব। সেটা 1 ঘন্টা 1.5 ঘন্টা যাই লাগুক আর কি, আমার কোনো সমস্যা নাই। এবং ওইখানে আমি লাইভ আপনাদের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। আপনাদের যে ধরনের কোয়েরিজ আছে বা আপনার যে ধরনের কোয়েশ্চেন্স আপনারা আমাকে করেন, সেখানে লাইভে আমি চেষ্টা করব আপনাদের সমস্ত কোয়েশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার জন্য। সো একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন যেটা আমার চোখের সামনে পড়লো, এবং সেটা নিয়ে আমি কথাও বলেছিলাম, তবুও আর কি গতকালকে স্পেশালি আমাদের অফিসে সব আমাদের সিনিয়র্সরা একসাথে আমরা বসছিলাম। মানে এই এআই ওয়ার্ল্ডের যেই কথাগুলা হচ্ছে বর্তমানে, সকলের কোয়েশ্চেন, সকলের কোয়েরি, স্পেশালি আমি এটা অনেকটাই বলি আমাদের যারা সিনিয়র আর্কিটেক্টস থাকেন। সো আসলে ফিউচারে আই এম অ্যাজিউমিং যে অ্যাটলিস্ট 50% জব হয়তো থাকবে না, এবং সকলেই কিন্তু তখন আমরা অ্যাগ্রি করলাম এই ব্যাপারটাতে। মানে আই নো আপনারা আসলে আপনাদেরকে এই ধরনের কথাগুলো বলার রিজন আপনাদেরকে ডিমোটিভেট করা না, আপনাদেরকে সঠিক পথে গাইড করা, যাতে আপনাদের হাতে মানে অনেকে থাকে না যে লেটস সে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিবে বা ইউনিভার্সিটিতে শুরু করতে যাচ্ছে, সাবজেক্টে পড়াশোনা শুরু করতে যাচ্ছে, বা কলেজে আছেন এখন আমার ভিডিও দেখেন, সামনে একটা ডিসিশন নিতে চাচ্ছেন যে আমি কি করব, কোন সাবজেক্টে পড়বো, এবং সিইসিকে একটা অপশন হিসেবে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংকে একটা অপশন হিসেবে আপনারা ধরে নিয়েছেন। সো আমি জাস্ট তাদের জন্য এগুলো বলছি, ঠিক আছে? সো আগে মানুষজন বেশি হায়ার হতো কোন কারণে? কোডিংয়ের জন্য, তাই না? মানে ইঞ্জিনিয়ারিংয়ের মেইন যে হ্যাসেলটাই ছিল যে কোড লিখতে মানুষ পারতো না, প্রবলেম সলভ ভালো করতে পারতো না, এবং সেটার জন্য আমরা ভালো প্রবলেম সলভার খুঁজতাম, তারপরে ভালো কোডার খুঁজতাম। এবং মোস্ট অফ দ্য টাইম এখন যে দেখা যাচ্ছে যে ভালো প্রবলেম সলভার মানে সেটা এআই এজেন্টগুলা ভালো প্রবলেম সলভার হয়ে গিয়েছে, কারণ তারা রিজনিং করতে পারে, ঠিক আছে? রিজনিং মডেলগুলো আসার পর থেকে দেখা যাচ্ছে পারফরমেন্স খুবই ভালো, এবং তারা এই যে এজেন্ট লুপের মাধ্যমে সামহাও একটা প্রবলেম প্রথমে সলভ না করতে পারলেও পরবর্তীতে সলভ করে ফেলে এই লুপের মধ্যে থেকে। অ্যান্ড সেকেন্ডলি যেটা, যে প্রবলেম সলভার প্লাস যারা ভালো কোড লিখতে পারে, সো অনেকে দেখা যাচ্ছে আগে ডেভেলপমেন্ট জব করতো, তারাও এখন ভালো আসলে কোড লেখা তাদের জন্য দরকার নাই, কারণ
এআই মডেলগুলো এগেইন আপনার ডেভেলপমেন্টটাকে পুরাপুরি হাতে দখল করে নিছে। মানে আমরা তো ডেইলি লাইফে ইউজ করি, এবং নট জাস্ট যে কি বলে এটা নতুন ফিচার ডেলিভারি, আমরা বাগ ফিক্সিংয়ের জন্য, তারপরে মেনটেনেন্সের জন্য, সাপোর্টের জন্য, সব ধরনের কাজের জন্যই কিন্তু আমরা আর কি এআই মডেলগুলো ইউজ করছি। এবং এটা হিউজ ইম্প্যাক্ট আমরা অলরেডি মার্কেটের এই ডাইনামিক্সটা শিফট হইতে দেখতেছি আমরা যারা অ্যাকচুয়ালি রেগুলারলি এখানে কাজ করি। অনেকে হয়তো বলবে আপনাদেরকে না এআই এই ফিল্ডটা নেবে না, বাট বা এআই ফিল্ডে হয়তো সার্টেন পোর্শনে হাতে দিবে না, বাট আমার কাছে পার্সোনালি আই ডোন্ট ফিল দ্যাট ওয়ে। আমার কাছে মনে হয় যে না, একটা সার্টেন পোর্শনে এআই ইম্প্যাক্ট ফেলবে। এবং আমি আসলে এই ফিল্ডে বিলং করেও যেহেতু এই কথাটা বলতেছি, দ্যাট রিয়েলি শোস যে আসলে আমি কতটা কনসার্ন এই ব্যাপারে, তাই না? জাস্ট আপনাদেরকে হেডস আপ দেওয়ার জন্য বা অ্যাকনলেজ করানোর জন্য, যাতে পরবর্তীতে আপনারা যারা আমার মানে অডিয়েন্স, যারা আমার লং টাইম সাবস্ক্রাইবার, তারা যাতে বলতে না পারেন যে ভাই আপনি তো কখনো বলেন নাই আমাদেরকে এই ধরনের জিনিস। সো আমি যেহেতু কোর্স সেলার না, আমি যেহেতু আপনাদেরকে কোনো কোর্স সেল করতে আসি নাই এখানে, বা কোনো কিছু সেল করতে আসি নাই, আমার আসলে কোনো গেইন নাই এখান থেকে। আমি এই জন্য জাস্ট আপনাদেরকে যেটা ট্রুথ, যেটা মার্কেটে হচ্ছে, সেটার ব্যাপারে আইডিয়া দিচ্ছি। সো আমাদের ধারণা এটাই যে আগামী 4 থেকে 5 বছরের মধ্যে কিছু সার্টেন পোর্শনে আপনারা দেখবেন অনেক জবই রিডিউস হয়ে যাবে, অনেক কোম্পানি লে অফ করা শুরু করে দিবে, এবং অলমোস্ট 40-50% জব অলরেডি তখন দেখা যাবে যে শ্রিঙ্ক করবে মার্কেটের সাইজটা ইন টার্মস অফ জব। সো ইয়েস, মানে যারা আর কি তখন এই স্টুডেন্টস এত সংখ্যক স্টুডেন্টস, মানে সিএসই যেখানে পড়ায় ইউনিভার্সিটিগুলা, যারা আর কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স ইনরোল করছে অ্যাজ এ স্টুডেন্টস, তাদের কিন্তু দরকার হবে না এত স্টুডেন্টসগুলো। সো তারা কি করবে তখন? তাদের হবে মেইন যে এই ক্রাইসিসটা, তখন দেখা যাবে যে জব ক্রাইসিস, মানুষজন তখন আসলে এখনও কিন্তু আছে, এখন যে নাই তা না, বাট তখন আরও এটা মেজর হিউজ দেখা যাবে। তো যারা আর কি চিন্তা করছেন যে এখন সিএসিতে পড়বো না কি করব, মানে আই উড সাজেস্ট আগের মতো এত ইঞ্জিনিয়ার্স আমাদের দরকার নাই। মানে আই এম নট সেইং যে সিএসি ইঞ্জিনিয়ার্স প্রফেশনটাই উঠে যাবে, এইটার চান্স নাই। মানে কম্পিউটার সায়েন্সের দরকার অবশ্যই থাকবে এবং দরকার আছে, এবং ইঞ্জিনিয়ার্সদের দরকারও থাকবে। পুরোপুরি এই প্রফেশনটা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার চান্স আমি দেখতেছি না। বাট মানে ওই যে বললাম, মানে জবের স্কেরসিটি হবে। মানুষজন আগে যেমন 100টা জব পাইতো, সেখানে হয়তো 30টা বা 20টা জব পাবে। সো তার মানে 70টা মানুষ হয়তো এখন আর আগের মতো চাকরি পাবে না। সো দ্যাট ইজ অ্যালার্মিং অ্যাজ ওয়েল। এবং এখানে আসলে অনেক ধরনের ডিবেট আছে, মানুষজন অনেক ধরনের কথাবার্তা বলে, যেমন যে হ্যাঁ ফিউচারে এআই মডেলের দাম বেড়ে যাবে বা এআই মডেল এক্সপেন্সিভ হয়ে যাবে, তখন কোম্পানিগুলো আবার রিহায়ার করবে। ওকে, দ্যাট ইজ ডিবেটেবল। এইটা আসলে এখনও প্রুভেন না। সো আমরা এটাকে এখনও কনক্লুসিভ ধরতে পারছি না যে হ্যাঁ এটাই হবে। এবং এটার আবার কাউন্টার মানে অনেকে আর্গুমেন্ট দিয়ে থাকে যে মডেলগুলোর দাম বাড়বে না, সেক্ষেত্রে হয়তো মডেলগুলো আরও এফিশিয়েন্ট হবে, অনেক পারফরমেন্ট হবে, বা টেকনোলজি তখন এত অ্যাডভান্স করবে যে মডেল আসলে দাম বাড়ানোর দরকার হবে না। এইটাও অনেকে আর্গুমেন্ট দিয়ে দেন এটার কাউন্টারে। So that is also মানে something that we do not know, that is also something that is not proven yet. সো এই জন্যই আর কি, মানে এখানে অনেকগুলো গ্রে এরিয়া আছে। সো আপনারা যখন আমার কাছে কোনো কোয়েশ্চেন করেন না যে ভাই এটার অ্যান্সার কী হবে, ওইটার অ্যান্সার কী হবে, আসলে উই ডোন্ট নো, দ্যাট ইজ দ্য ক্লিয়ার অ্যান্সার। আমি যে কত ঘুরতেছি উল্টাপাল্টা, এখন রাস্তায় অনেক জ্যাম, আমি ওই রাস্তা দিয়ে দেখলাম যে আসলে যাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্য। পুরা সিগনালটা পাইছি একেবারে 3 মিনিটের সিগনাল, 3 মিনিট প্লাস একটা সিগনাল পেয়েছিলাম এবং 3 মিনিট বসে থাকা লাগলো ওই জায়গায়। সো আসলে কোনো মানে ভালো রোডও পাচ্ছি না। সো যেটা আই গেস আপনাদেরকে বলছিলাম তখন, সো এইগুলা উই আর মানে অলওয়েজ প্রেডিক্টিং থিংস, মানে এমন না যে উই নো ফর সার্টেন যে ফিউচারে কী হবে। এটার আসলে 100% অ্যাকুরেসি নিয়ে তো আসলে বলা সম্ভব না, কারণ যে কোনো কিছু হইতে পারে। অনেক সময় এমন হতে পারে যে হ্যাঁ এআইয়ের দাম হয়তো এতই বেড়ে গেল যে মানুষজন হয়তো দে ক্যান নট অ্যাফোর্ড ইট এনি লঙ্গার। সো তখন হয়তো আবার ডেভেলপারের ডিমান্ড বাড়বে,
আবার অনেক রিসার্চ, অনেক কিছুই এখন রিসেন্টলি অনেক কিছুই দেখলাম যে অনেক কোম্পানি নাকি আবার রিহায়ার করছে, বাট এটার কোনো সাবস্টেন্সিয়াল আর কি এভিডেন্স আমি খুঁজলাম, বাট অতটাও পেলাম না। মানে অনেকে বলতেছে, বাট দ্যাট ইজ সামথিং ইজ নট ইয়েট প্রুভেন। সো এই আর কি, মানে তখনই এটারই পার্সপেক্টিভে আমাদের মধ্যে যে ডিসকাশনটা হচ্ছিল যে তাহলে আর অল্টারনেটিভ কী আছে, অল্টারনেটিভ। এবং আমার অডিয়েন্সও দেখলাম অনেকেই আর কি বলছে যে হোয়াটস দ্য অল্টারনেটিভ। সো যারা আর কি সিএসি পড়েছেন বা পড়ছেন তাদের জন্য কি অল্টারনেটিভ হতে পারে, তাদের জন্য রিসার্চ সেক্টরটা কুড বি সামথিং নিউ। সো আপনারা আর কি রিসার্চের জন্য ফোকাস করতে পারেন, যে হায়ার স্টাডিজ করতে পারেন। অনেকে এখন হায়ার স্টাডিজ করে বিদেশে যে একটা পিএইচডি বা মাস্টার্স নিয়ে তারপরে আপনি হয়তো এই ধরনের রিসার্চ ফিল্ডে যেতে পারেন, কারণ এখন যেহেতু অনেক রিসার্চ হচ্ছে এবং এই দিকে প্রচণ্ড অনেক বেশি টাকা আর কি আছে, সো ইনভেস্ট হচ্ছে অনেক বেশি। সো এই ধরনের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এআই এই ধরনের টপিকগুলোর প্রতি আপনাদের রিসার্চ করা যেতে পারে। এটা দিস কুড বি সামথিং। এছাড়া আপনাদের যদি বিএসসি ডিগ্রি থাকে, আপনারা এমবিএ টাইপের কোনো একটা ডিগ্রি নিয়ে একটা বিজনেস সাইডে মুভ করতে পারেন। কারণ হচ্ছে কম্পিউটার সায়েন্সে তো আসলে সব কিছু যে কোডিং লেখা তা তো না, আপনারা তো জানেন যে এখানে বিজনেসের একটা বড় একটা ইনফ্লুয়েন্স আছে। এবং যারা স্পেশালি আর কি ম্যানেজার্স বা ফাইন্যান্স বা আর কি এই ধরনের জিনিসগুলো দেখে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যারা আসলে বিজনেস ম্যানেজার্স, অপারেশন ম্যানেজার, তাদের কিন্তু একটা বড় ডিমান্ড আছে। এবং দেখা যাচ্ছে ফিউচারে অনেকেই বলতেছেন যে এই ধরনের আর কি ম্যানেজার্সদের ডিমান্ডও বাড়তে পারে। এগেইন দিস ইজ সামথিং কমপ্লিটলি আর কি মানে হাইপোথেটিক্যাল। আমি জাস্ট আপনাদেরকে অপশনগুলো বলছি আর কি। এছাড়া অন্যান্য প্রফেশনের যদি কথা বলি, অর্থাৎ যারা এখনও শুরু করেন নাই আর কি সিএসি পড়া, তাদের জন্য হতে পারে যে সামথিং লাইক সিভিল ইঞ্জিনিয়ারিং, দ্যাট কুড বি সামথিং ভেরি মাচ ভ্যালুয়েবল ইন দ্য ফিউচার। কারণ এইটার ডিমান্ড আমাদের ধারণা হয়তো বর্তমানে বা ভবিষ্যতে, বাংলাদেশের কথা আমি বলছি না, বাংলাদেশে হয়তো এই ধরনের জবগুলোর আসলে তেমন কোনো ডিমান্ড নাই, বা এই ধরনের সাবজেক্টগুলোর তেমন কোনো ডিমান্ড নাই, এবং চাকরির স্যালারি অনেক কম। এবং সিএসই ওয়াজ ওয়ান অফ দ্য লাইক ভ্যালুড হাই টপ টিয়ার হোয়াইট কলার জবস এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সো সেটার জন্য হয়তো সবাই আর কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তো এর আগে। কিন্তু ওই যে বর্তমানে তো যদি মার্কেট ছোট হয়ে যায় তখন তো আসলে মানুষজন চাকরি পাবে না। তো চাকরি না পেলে তখন তাদের একটা অল্টারনেটিভ কোনো সাবজেক্টে যেতে হবে। দ্যাট অল্টারনেটিভ সাবজেক্ট কুড বি সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আপনারা পিওর সাবজেক্টগুলো পড়তে পারেন। মানে আগে অনেকে কিন্তু পিওর সাবজেক্ট পড়ার প্রতি কোনো ইন্টারেস্ট পেতো না। সেটা হতে পারে ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, ফিজিক্স। আপনারা এইগুলো পড়ে বিসিএসের কথা আমি বলছি না, আপনারা হায়ার স্টাডিজ করতে পারেন, আপনারা মাস্টার্স করতে পারেন, পিএইচডি করতে পারেন। এবং এই ধরনের সাবজেক্টে আসলে ফান্ডিং আছে, বিদেশে আপনাকে ফান্ডিং দেবে এবং আপনি এগুলো করে লেটস সে আপনি বিদেশে সেটেল ডাউন করতে পারেন, অথবা বাংলাদেশে থাকলে বাংলাদেশে কোনো ইউনিভার্সিটিতে লেকচার হয়ে যেতে পারেন, তাই না? অ্যান্ড বিসিএস অ্যান্ড সরকারি চাকরি তো আছেই, তাই না? আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ট্রিপলি। আমাদের ধারণা আসলে ট্রিপলির ডিমান্ডটা আরেকটু বাড়বে, কারণ বর্তমানে এই যে মানে চিপ ম্যানুফ্যাকচারিং বলেন বা আর কি হার্ডওয়্যার টেকনোলজিগুলো যত বেশি ইমপ্রুভ হচ্ছে বা হয়েছে, ততই আর কি এই সাবজেক্টের ডিমান্ডটাও বাড়ার কথা বা বাড়বে, এটা আমাদের ধারণা। আরেকটা জিনিস, সেটা হচ্ছে HCI, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন। সো যেহেতু সব কিছু আর কি কম্পিউটারাইজড এবং এআই ড্রিভেন হয়ে যাচ্ছে, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনের একটা বড় স্কোপ অনেকে দেখতেছে, অনেকে এটা নোটিস করছে। সো আপনারা এই ধরনের সাবজেক্টগুলোর প্রতি আর কি ফোকাস করতে পারেন। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, সেটা হচ্ছে রোবোটিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংগুলোও একটা ভালো চান্স থাকবে। কারণ এখন আমরা আসলে সফটওয়্যারটা মোস্টলি যদি আমরা সলভড চিন্তা করি, যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা মোস্টলি সলভ, তাহলে এখন আনসলভড সাইড হচ্ছে আমাদের হার্ডওয়্যার সাইডটা। এবং হার্ডওয়্যার সাইডে কিন্তু এখনও অনেক ইমপ্রুভমেন্ট হওয়া বাকি। সো এই রোবোটিক্সটা ইমপ্রুভ করতে হলে কিন্তু মানুষজনের এখানে অনেক বেশি আর কি স্কিল ওয়ার্কার্স লাগবে, স্কিল এমপ্লয়িজ তাদের কোম্পানিগুলো হায়ার করতে হবে ফিউচারে। এবং যত ধরনের আর কি চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আছে বা অনেক ধরনের রোবোটিক্স কোম্পানিগুলো আছে, সেগুলো ফিউচারে আপনারা ট্রাই আউট করতে পারেন। এখন হ্যাঁ, এগুলোর কোনো বাংলাদেশে জব নাই, দ্যাট ইজ ফর শিওর। বাংলাদেশের কথা আমি বলছি না এখানে, কারণ বাংলাদেশে আসলে ওই একটা জবই মানে আগে ছিল, যে সিএসি জবটা সব থেকে বেশি ছিল। এবং বাংলাদেশের অন্যান্য সেক্টরগুলো যেমন ব্যাংকিং সেক্টরগুলোতেও কিন্তু আপনার ফিউচারে রেভুলেশন হবে, এটা কিন্তু সত্যি। সিএসি যেমন আপনি যদি বলেন যদি রিপ্লেনিশ হয়ে যায়,
আপনার এআই রেভলিউশনের পরে দেখা যাবে যে এই ধরনের ব্যাংকিং সেক্টরগুলো কিন্তু মোটামুটি অনেকটাই আস্তে ধীরে রিপ্লেনিশ হবে, কারণ তখন কিন্তু এই সব রিপিটিটিভ কাজ করা, কাস্টমার সার্ভ করার জন্য বা অ্যাকাউন্ট খোলার জন্য মানুষ লাগবে না, সব কিছু অনলাইনে হয়ে যাবে, সব কিছু অটোনোমাস এজেন্ট করে ফেলবে এবং এগুলো এজেন্টিক প্রসেস দিয়ে খুব ইজিলি রিপ্লেস করা পসিবল। সো এই ধরনের কাজগুলো ফিউচারে অর্থাৎ 5 থেকে 10 বছর পরে দেখবেন যে কোম্পানিগুলা বা ব্যাঙ্কগুলা ধীরে ধীরে বাংলাদেশ থেকে তারা এই ধরনের ফিজিক্যাল অফিসগুলো সরিয়ে ফেলছে। সো আমি আসলে কোনো সেক্টরটাই মানে সেফ দেখি না। এখন সহজ কথা হচ্ছে এটাই যে আপনি কোন সেক্টরটা বলতে পারবেন না যে সেফ, মানে অ্যাপার্ট ফ্রম যেগুলো আর কি খুবই ফিজিক্যাল অ্যান্ড হার্ডওয়্যার বেসড জব। সো লং স্টোরি শর্ট, যে আর কি পিওর সাবজেক্টগুলো মেকানিক্যাল, রোবোটিক্স, HCI এই ধরনের টপিকগুলো এখন বর্তমানে একটু ডিমান্ডে থাকার কথা, কারণ ফিউচারে এগুলার কাজের প্রসপেক্টও বাড়া উচিত, এটা আমাদের ধারণা অ্যাটলিস্ট। আর অনেক ধরনের হোয়াইট কলার জব যেগুলো আমরা আমাদের জেনারেশন দেখে এসেছি, আমরা যদি ধরে নিই, যদি আর কি এআই পারফেক্টলি যদি শাইন বা ডেভেলপ করে, সেগুলো হয়তো আগামী 5 থেকে 10 বছরের মধ্যে অ্যাটলিস্ট 50+% চাকরি বা জব মার্কেট থেকে রিডিউস হয়ে যাবে। এখন কে থাকবে, যে রেলেভেন্ট থাকবে সেই আলটিমেটলি সাস্টেইন করবে, সার্ভাইভ করবে, আর যে রেলেভেন্ট থাকবে না সে হয়তো সাস্টেইন করবে না।